হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ নিয়ে আলোচনা করব। ফ্রান্সিস বেকন 1561 সালের 22 জানুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ফাদার অফ ইংলিশ এসেজ অর্থাৎ ইংরাজি প্রবন্ধের জনক এবং ফাদার অফ মডার্ন প্রোজ অর্থাৎ আধুনিক গদ্য সাহিত্যের জনক নামেও সকলের কাছে সুপরিচিত। আমাদের বর্তমান পাঠ্য অফ স্টাডিজ প্রকৃতপক্ষে একটি এসে, যেখানে তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কিভাবে পড়াশোনা করতে হয় এবং পড়াশোনার গুরুত্ব আমাদের কাছে তুলে ধরেন। তিনি তার এসেগুলোকে লেখার জন্য যে পদ্ধতি ব্যবহার করেছিলেন সেটিকে অ্যাফোরিস্টিক স্টাইল বলা হয়, অর্থাৎ অত্যন্ত সংক্ষিপ্ত এবং নির্ভুল বক্তব্যের মাধ্যমে তিনি তার চিন্তাধারা তুলে ধরেন। ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল 1597 সালে, যেখানে মোট 10টি প্রবন্ধ ছিল এবং তার মধ্যে প্রথম প্রবন্ধটির নাম হল অফ স্টাডিজ এবং পরবর্তীকালে 1625 সালে এর বর্ধিত রূপটি প্রকাশিত হয়, যেখানে মোট 58টি প্রবন্ধ ছিল এবং এই প্রবন্ধগুচ্ছের নাম দেওয়া হয় এসেস অর কাউন্সেলস সিভিল অ্যান্ড মোরাল। যাই হোক, আমরা শুরু করব অফ স্টাডিজ প্রবন্ধটির লাইন বাই লাইন অ্যানালিসিস। খুবই ছোট্ট একটি প্রবন্ধটি পড়ার সময় 2 মার্কসের কোয়েশ্চেনগুলি আমি আলোচনা করে দেব। তোমরা বই থেকেই উত্তরগুলো লিখতে পারবে। সমগ্র প্রবন্ধটি 3টি পয়েন্টের উপর ভিত্তি করে লেখা হয়েছে, সেটা প্রবন্ধটি পড়লেই তোমরা বুঝতে পারবে। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। দেখো, শুরুতেই আমি বলেছিলাম 3টি পয়েন্টের উপরে কিন্তু পুরো এসেটি রয়েছে, ঠিক আছে? তাহলে প্রথমেই বলছে স্টাডিজ মানে কি? পড়াশোনা। সার্ভ মানে প্রদান করা, ফর ডিলাইট অর্থাৎ পড়াশোনা আমাদেরকে কি প্রদান করে? আনন্দ। অ্যান্ড ফর অর্নামেন্ট এবং আমাদেরকে অলংকার প্রদান করে। অলংকার মানে অ্যাকচুয়ালি কথাবার্তার মধ্যে যে মার্জিত ভাব, সেটাকেই এখানে অর্নামেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড ফর অ্যাবিলিটি এবং আমাদেরকে সক্ষমতা প্রদান করে। তাহলে প্রথম লাইনটাই তোমরা মুখস্থ করে নেবে, এখান থেকে প্রশ্ন আসবে যে পড়াশোনা আমাদেরকে কি প্রদান করে। দেয়ার চিপ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন আসবে যে ডিলাইট বা আনন্দ প্রদানের ক্ষেত্রে পড়াশোনার কাজটা কি, কিভাবে? এখানে দেয়ার বলতে কিন্তু পড়াশোনার কথা বলা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ পড়াশোনার প্রধান ব্যবহারটা আনন্দ প্রদানের ক্ষেত্রে কি? ইজ ইন প্রাইভেটনেস অর্থাৎ একাকিত্বে। অ্যান্ড ফর রিটায়ারিং মানে নিরিবিলিতে যখন আমরা থাকবো তখন আমরা কি গল্পের বই পড়ি বা কোনো ম্যাগাজিন পড়লাম, এইভাবে আমাদের বিনোদনে সাহায্য করে পড়াশোনা, আমাদেরকে আনন্দ প্রদান করে। অ্যান্ড ফর অর্নামেন্ট, অর্নামেন্ট মানে কি বলেছিলাম? অলঙ্করণ, অর্থাৎ কেমনভাবে তুমি কথা বলবে, তোমার মধ্যে মার্জিত ভাব আসবে কিন্তু পড়াশোনা শিখলে। তো সেটাই বলছে ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স। ডিসকোর্স কথাটার মানে কি? আলাপচারিতা, অর্থাৎ তুমি কথাবার্তা কেমনভাবে বলবে, আলাপ আলোচনা করবে, সেটাই হলো তোমার অর্নামেন্ট। অ্যান্ড ফর অ্যাবিলিটি এবং সক্ষমতার ক্ষেত্রে ইজ ইন দ্য জাজমেন্ট, সিদ্ধান্ত গ্রহণের উপরেই কিন্তু নির্ভর করছে। অর্থাৎ পড়াশোনা শিখলে তোমার সক্ষমতা বাড়বে, কিন্তু তোমার মধ্যে একটা পাওয়ার চলে আসবে কি না, তুমি বিভিন্ন ক্ষেত্রে খুব সুন্দরভাবে সিদ্ধান্ত নিতে পারবে। অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস এবং তোমার যে কাজের ক্রমবিন্যাস, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার একটা ক্ষমতা চলে আসবে। এখানে বিজনেস মানে কিন্তু ব্যবসা নয়, বিজনেস মানে কাজ। আর ডিসপোজিশন কথাটার মানে কি? কাজের ক্রমবিন্যাস, অর্থাৎ কোন কাজটি আগে করতে হবে, কোন কাজটি পরে করতে হবে, ঠিক আছে? এই যে সিদ্ধান্ত নেওয়া, এটা কিন্তু সব মানুষই পারে না। যারা শুধুমাত্র পড়াশোনা করতে পারে ভালো করে, তারাই কিন্তু এই কাজটি করতে পারে। তাহলে এখান থেকে তোমরা 2টো কোয়েশ্চেন পেয়ে গেলে। প্রথম প্রশ্নটা পড়াশোনা আমাদেরকে কি প্রদান করে, এবং দ্বিতীয় প্রশ্নটা যে প্রতিটা ক্ষেত্রে পড়াশোনার কাজ কি কি, ডিলাইটের ক্ষেত্রে কি, অর্নামেন্টের ক্ষেত্রে কি, এবং অ্যাবিলিটির ক্ষেত্রে কি, ঠিক আছে? ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট, কারণ যারা দক্ষ মানুষ হয় তারা কিন্তু যে কোনো কাজকেই সম্পাদন করতে পারে। এক্সিকিউট মানে কি? কোনো কাজকে সম্পন্ন করা, ঠিক আছে? এর একটা ফ্রেজাল ভার্ব আছে, কি বলো তো? ক্যারি আউট। অ্যান্ড পারহাপস জাজ অফ পার্টিকুলার্স, এবং সম্ভবত তারা কোনো একটি কাজের বিশেষ অংশকে তারা বিচার বিশ্লেষণ করতে পারে, ঠিক আছে? জাজ করা মানে কি? এখানে বিচার বিশ্লেষণ করা। আর পার্টিকুলার্স মানে কি? কোনো একটি কাজের বিশেষ অংশকে ওয়ান বাই ওয়ান, একটা একটা করে। অর্থাৎ যারা যে কোনো বিষয়ে এক্সপার্ট হয় তারা কিন্তু সামগ্রিকভাবে সব জিনিসটা জানে না, তারা যে কোনো জিনিসের একটা বিশেষ অংশকে তারা বিচার বিশ্লেষণ করতে পারে। যেমন ধরো ডাক্তারবাবু, যিনি হার্ট স্পেশালিস্ট, তিনি কিন্তু আবার ব্রেন সম্পর্কে কিছু জানেন না। আবার যিনি ব্রেন স্পেশালিস্ট, তিনি আবার হার্ট সম্পর্কে কিছু জানেন না। আবার শিক্ষকদের ক্ষেত্রেও তুমি দেখো সেই একই জিনিস। যিনি ইংলিশের টিচার, তিনি আবার সায়েন্সের হয়তো খুব ভালো কিছু বোঝেন না। আবার যিনি সায়েন্সের টিচার, তিনি হয়তো ইংলিশে একটু দুর্বল।
ঠিক আছে? তো সেটাই বলছে এক্সপার্ট মেনরা কিন্তু পার্টিকুলার জিনিসের বিচার বিশ্লেষণ করে ওয়ান বাই ওয়ান, একটা একটা করে যে জিনিসটা তারা জানে সেটাতেই কিন্তু তারা এক্সপার্ট। বাট দ্য জেনারেল কাউন্সিলস, কিন্তু সাধারণ পরামর্শ, জেনারেল কাউন্সিলস মানে কি সাধারণ পরামর্শ, অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড মার্সেলিং অফ অ্যাফেয়ার্স, এবং কাজের যে ক্রমবিন্যাস, কাজের যে পরিকল্পনা, সেটা কাদের কাছ থেকে সব থেকে ভালো আসে? কাম বেসড ফ্রম দোজ দ্যাট আর লার্নড, অর্থাৎ যারা লার্নড মেন, যারা শিক্ষিত মানুষ, তাদের কাছ থেকেই কিন্তু সব থেকে ভালো এই জিনিসটা আসে। তাহলে এখান থেকেও তোমাদের প্রশ্ন আসবে যে এক্সপার্ট মেনরা যে কোনো কাজকে কিভাবে বিশ্লেষণ করে? পার্টিকুলার্স, ওয়ান বাই ওয়ান। আর জেনারেল কাউন্সিল যদি সব থেকে ভালো আমরা পেতে চাই, তাহলে কাদের কাছে আমাদের যেতে হবে? লার্নড ম্যানেদের কাছে, ঠিক আছে, জ্ঞানীগুণী মানুষদের কাছে। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। আবার দেখো কি বলছে লেখক, বলছে যদি তুমি পড়াশোনাতে অতিরিক্ত সময় ব্যয় করো, টু স্পেন্ড, স্পেন্ড মানে কি খরচ করা বা ব্যয় করা, টু মাচ টাইম মানে অতিরিক্ত সময়, ইন স্টাডিজ পড়াশোনাতে, ইজ স্লথ সেটা হয়ে যাবে অলসতা। স্লথ মানে কি? আলসেমি বা অলসতা হয়ে যাবে। সারাদিন তুমি শুধু বই নিয়ে বসেই আছো, পড়ে আছো, অন্য কোনো কাজ করছো না, বা যে পড়াটা তুমি বই থেকে জ্ঞান অর্জন করছো সেটাকে বাস্তবে ইমপ্লিমেন্ট করছো না, তাহলে সেটা হয়ে যাবে অলসতা। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেকশন, অর্থাৎ সেগুলোকে যদি তুমি অর্নামেন্ট হিসেবে ব্যবহার করো বা অলংকার হিসেবে অতিরিক্ত ব্যবহার করো, সেটা হয়ে যাবে অ্যাফেকশন, মানে কি লোক দেখানো হয়ে যাবে। যেটাকে বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী, শিখেছো সামান্য অথচ সেটা লোককে দেখানোর জন্য তুমি সারাক্ষণ সেটার বহিঃপ্রকাশ করছো। দু লাইন ইংরেজি শিখেই প্রতি কথায় কথায় তুমি ইংরেজি ব্যবহার করছো, সেটাকেই এখানে বলছে যে অতিরিক্ত অলংকার হিসেবে যদি তুমি সেটাকে ব্যবহার করো, সেটা তো তাহলে হয়ে যাবে অ্যাফেকশন, মানে লোক দেখানো। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস, জাজমেন্ট মানে কি বিচার বিশ্লেষণ করা, আর হোললি মানে কি পুরোপুরি বা সম্পূর্ণ, বাই দেয়ার রুলস অর্থাৎ নিয়ম অনুযায়ী, যা লেখা আছে বইয়েতে সেই অনুযায়ী যদি সব কিছুকে তুমি বিচার বিশ্লেষণ করতে যাও, বাস্তব সম্পর্কে তোমার যদি কোনো জ্ঞান না থাকে, ইজ দ্য হিউমার অফ এ স্কলার, সেটা হয়ে যাবে একজন পণ্ডিত ব্যক্তির ক্ষেত্রে হাস্যকর, সে হাসির পাত্র হয়ে যাবে সবার কাছে। যেমন তোমরা ক্লাস 9-এ অল অ্যাবাউট এ ডগ গল্পটাতে পড়েছিলে, যেখানে কি লেখা ছিল যে কিছু রুলস হচ্ছে হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, যেগুলো যেমন লেখা আছে সেইভাবেই আমাদের মেনে চলতে হবে। আবার কিছু রুলস আছে যেগুলো শুধুমাত্র আমাদের ভালোর জন্য বা আমরা যাতে ভালোভাবে চলতে পারি সেজন্যই ওই রুলসগুলো তৈরি করা, সেগুলোকে আমাদেরকে হৃদয় দিয়ে মেনে চলতে হবে। অর্থাৎ কিছু ক্ষেত্রে ওই রুলসগুলোকে আমরা ব্রেক করলেও করতে পারি, ঠিক আছে, মানবিকতার খাতিরে। তো সেই কথাটাই কিন্তু এখানে লেখা আছে যে বইয়েতেই যে রুলসটা লেখা আছে, সম্পূর্ণ বিচারটাই যদি তুমি সেই রুলসের উপরে ভিত্তি করে করতে যাও, তাহলেও কিন্তু একজন পণ্ডিত ব্যক্তি সকলের কাছে হিউমার বা হাসির পাত্র হয়ে উঠবে। দে পারফেক্ট নেচার, তারা আমাদের আচরণকে নিখুঁত করে তোলে। পারফেক্ট করে তোলা মানে কি? নিখুঁত করে তোলা। আর নেচার মানে এখানে আচরণ। অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এবং সেটা আরও নিখুঁত হয়ে ওঠে কিসের দ্বারা? এক্সপিরিয়েন্সের দ্বারা, অর্থাৎ অভিজ্ঞতার দ্বারা। পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন পড়বে যে আমাদের নেচার কিসের দ্বারা পারফেক্ট হয়ে ওঠে? এক্সপিরিয়েন্সের দ্বারা। ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, কারণ আমাদের যে সহজাত সক্ষমতাগুলো, ন্যাচারাল অ্যাবিলিটিস মানে কি? সহজাত সক্ষমতা, ইনবর্ন যেটা আমাদের মধ্যে থাকে, সেগুলো কেমন? লাইক ন্যাচারাল প্ল্যান্টস, স্বাভাবিক বা জংলি গাছপালার মতো, অর্থাৎ যেগুলো কোনো মানুষের সাহচর্য ছাড়া, মানুষের সাহায্য ছাড়া নিজে নিজেই বেড়ে ওঠে, ঠিক আছে। আমাদের যে ন্যাচারাল অ্যাবিলিটিসগুলো সেগুলো কিন্তু ঠিক সেই রকমই স্বাভাবিক, নিজে নিজেই বেড়ে ওঠে। দ্যাট নিড প্রুনিং, যেগুলোর কিনা একটু ছাঁটাই প্রয়োজন। প্রুনিং মানে কি? ওই যে গাছগুলোকে কাঁচি দিয়ে ছেটে 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 চারিদিকটা একটা শেপ বা আকৃতি দেওয়া হয় না, সেটাকেই বলা হয় প্রুনিং। তাহলে আমাদের সেই স্বভাবগুলোকে প্রুনিং বা ছাঁটাইয়ের প্রয়োজন। কিসের দ্বারা ছাঁটাই করবো আমরা? বাই স্টাডি। অ্যান্ড স্টাডিজ দেমসেলভস টু গিভ ফোর্থ ডাইরেকশনস টু মাচ অ্যাট লার্জ, এবং পড়াশোনা নিজেদেরকেই দিক নির্দেশ করে। গিভ ফোর্থ মানে কি বলতে পারি? সামনের দিকে ঠেলে দেওয়া, পুশ করা। ডাইরেকশনস মানে দিক নির্দেশ করা। টু মাচ অ্যাট লার্জ, অ্যাট লার্জ হলো এটা একটা ইডিয়াম, এর মানে হচ্ছে ব্যাপকভাবে। অর্থাৎ পড়াশোনা ব্যাপকভাবে আমাদেরকে দিক নির্দেশ করে, এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, যদি না তাদেরকে এক্সপিরিয়েন্সের দ্বারা বা অভিজ্ঞতার দ্বারা একটা সীমাবদ্ধ করা হয়। বাউন্ডেড ইন কথাটার মানে কি? সীমাবদ্ধ করা। আর এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতীত। অর্থাৎ তুমি শুধু পড়াশোনা করেই যাচ্ছ, সেটা থামার কোনো নাম নেই। তোমাকে কি করতে হবে? অভিজ্ঞতার দ্বারা বুঝতে হবে যে কোন জায়গাটায় আমাকে পড়াশোনাটা শেষ করতে হবে, ঠিক আছে। এরপরে সেগুলোকে তুমি রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করো। ইমপ্লিমেন্ট করার জন্যও তো সময়টা দিতে হবে।
এবারে কি বলছে, এখান থেকেও একটা প্রশ্ন আসবে যে পড়াশোনা সম্পর্কে বিভিন্ন ধরনের মানুষদের কি মতামত। ওই 3টে পয়েন্টের উপরে বেস করে কিন্তু এই লাইনটা বলা হয়েছে। কি বলছে, ক্র্যাফটি মেন কন্ডেম স্টাডিজ। ক্র্যাফটি মানে কি ধূর্ত বা চালাক, তারা কি করে পড়াশোনাকে দোষ দেয়। কন্ডেম মানে কি দোষারোপ করা, অর্থাৎ তাদের কাছে কি দূর পড়াশোনা করে কি হবে, কে কত বড় লোক হয়েছে পড়াশোনা করে। এবারে কি বলছে, সিম্পল মেন অ্যাডমায়ার দেম। যারা সহজ সরল মানুষ তারা কিন্তু প্রশংসা করে, অর্থাৎ তারা হয়তো পড়াশোনা করেনি, সেই জন্য যারা পড়াশোনা করে তাদেরকে কিন্তু খুব প্রশংসা করে এই সমস্ত মানুষজনেরা। অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম। আর যারা জ্ঞানী মানুষ তারা শুধু প্রশংসা করে না, তারা এই পড়াশোনাটাকে কাজে লাগায়। তাহলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে যে পড়াশোনা সম্পর্কে বিভিন্ন মানুষের চিন্তাভাবনা কি, তোমরা এখান থেকেই কিন্তু মুখস্থ করে নেবে। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ। কারণ তারা নিজেদের ব্যবহারটা নিজেরা শেখাবে না। এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল দে ডু নট টিচ দেয়ার ওন ইউজ। ঠিক আছে, এখানে দে বলতে কাদের কথা বলা হয়েছে, পড়াশোনার কথা বলা হয়েছে। তারা কিন্তু নিজেদের ব্যবহারটা কোনোদিন তোমাকে শেখাবে না। তুমি পড়াশোনা শিখছো, পড়াশোনা কিন্তু কোনোদিন তোমাকে বলবে না যে আমাকে কিভাবে ব্যবহার করতে হবে, সেটা তোমাকে বলবে না। বাট দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম। বরং এটা হচ্ছে এমন একটা জ্ঞান যেটা তাদের ছাড়া হয়। অর্থাৎ এখানে দেম বলতে কিন্তু পড়াশোনার কথা বলা হয়েছে। অর্থাৎ পড়াশোনা ব্যতীত তোমার মধ্যে একটা সহজাত জ্ঞান চলে আসবে, যেটা কিনা তোমাকে বলবে যে কখন গিয়ে পড়াশোনাটাকে থামাতে হবে এবং কিভাবে একে ব্যবহার করতে হবে। অ্যান্ড অ্যাবোভ দেম ওন বাই অবজারভেশন। এবং সর্বোপরি সেগুলোকে জয়লাভ করতে হবে কিভাবে, অবজারভেশনের দ্বারা বা পর্যবেক্ষণের দ্বারা। তুমি তোমার চারপাশটা ভালো করে অবজার্ভ করো, পর্যবেক্ষণ করো, এবং তুমি যা শিখেছো পড়াশোনার মধ্য দিয়ে বা বিদ্যাচর্চার মধ্য দিয়ে সেটাকে তুমি কাজে লাগাও। এবারে লেখক কি বলছে দেখো, রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট। অর্থাৎ পড়াশোনা করো কিন্তু কারো যুক্তি খণ্ডন করার জন্য নয়। অর্থাৎ কেউ একটা কোনো কিছু কথা বলেছে, তো তার সেই যুক্তিটাকে তুমি খণ্ডন করছো, এটা করার জন্য কিন্তু পড়াশোনা করো না। অ্যান্ড কনফিউট, কনফিউট মানে কাউকে ভুল প্রমাণিত করা, অর্থাৎ তাকে তোমাকে ভুল প্রমাণ করতেই হবে, সেটা করার জন্য তুমি পড়াশোনা করো না। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্র্যান্টেড। আবার কোনো কিছুকে তুমি বিশ্বাসও করে নিও না, তুমি তো পড়াশোনা শিখছো, সুতরাং কোনো কিছু বিশ্বাস করার আগে তুমি কিন্তু ভাববে। অ্যান্ড টেক ফর গ্র্যান্টেড, এবং সব কিছুকে যেন দুম করে তুমি গ্রহণও করে নিও না। অর্থাৎ অন্যজনে কোনো একটা কথা বললো, তুমি সেটার বিচার বিশ্লেষণ না করেই তুমি সেটাকে মেনে নিলে, এটাও যেন না হয়। আগে তোমাকে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে সে ঠিক কথা বলছে কি না, তারপরে সেটাকে তুমি গ্র্যান্ট করো। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স। কারোর যে কথোপকথন, টক মানে কি কথা বলা, অ্যান্ড ডিসকোর্স মানে আলাপ আলোচনা, তো কারোর কথা এবং আলাপ আলোচনার মধ্যেও ভুল খোঁজার জন্যও কিন্তু তুমি এটা ব্যবহার করো না। বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। বরং তোমাকে কি করতে হবে, ওয়ে অর্থাৎ মূল্য নির্ধারণ করতে হবে, অ্যান্ড কনসিডার এবং বিচার বিশ্লেষণ করতে হবে, বিবেচনা করতে হবে, তারপরেই তোমাকে যে কোনো জিনিস গ্রহণ করতে হবে। নেক্সট কি বলছে দেখো, সাম বুকস আর টু বি টেস্টেড। আবার কি বলছে, এখানে পড়াশোনাকে খাদ্যের সঙ্গে তুলনা করছে। কিছু বইকে আমাদের কি করতে হবে, জাস্ট একটু টেস্ট করে দেখে নিতে হবে, একটু স্বাদ গ্রহণ করে নিয়ে ছেড়ে দিতে হবে, বিশেষ ডিটেলসে কিছু জানার দরকার নেই। আদার্স টু বি সোয়ালোড। আবার কিছু বই আছে যেগুলোকে আমাদের গিলতে হবে। সোয়ালো মানে কি গেলা, গোগ্রাসে গেলা, চেবানোর দরকার নেই, তোমাকে জাস্ট এটাকে গিলতে হবে। মানে এগুলো তোমাকে পড়তে বাধ্য, যেমন অঙ্কের সূত্র, ঠিক আছে, এগুলো তোমাকে পড়তেই হবে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। আর এমন কিছু বই রয়েছে যেগুলোকে তোমাকে ভালো করে চেবাতেও হবে এবং ডাইজেস্ট করতে হবে, হজমও করতে হবে, ঠিক আছে, না হলে তোমাকে বদহজম হয়ে যাবে। দ্যাট ইজ, অর্থাৎ সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস। অর্থাৎ যে জিনিসগুলোকে টেস্ট করতে হবে বলেছিল না, সেই বইগুলোকে তোমাকে কি করতে হবে, রিড অনলি ইন পার্টস। শুধুমাত্র বিশেষ কিছু অংশ পড়েই ছেড়ে দিতে হবে, পুরোটা পড়ার দরকার নেই। যেমন ধরো আমরা ম্যাগাজিন পড়ি, ঠিক আছে, তো বা খবরের কাগজ পড়ি, জাস্ট হেডলাইনটা পড়লাম, বা ম্যাগাজিনের বিশেষ বিশেষ অংশগুলো যেগুলো আমার পছন্দের, খেলার অংশটা, সেগুলো পড়েই ছেড়ে দিলাম, পুরো পড়ার দরকার নেই, ঠিক আছে। এটা পরীক্ষায় প্রশ্নও আসবে না বা বিশেষ কোথাও লাগবেও না, ঠিক আছে। তো সেইগুলোকে আমাদের কি করতে হবে, অনলি ইন পার্টস, শুধুমাত্র বিশেষ বিশেষ অংশগুলোকে পড়েই ছেড়ে দিতে হবে, জাস্ট টেস্ট করে নাও। আদার্স টু বি রিড, অন্যগুলোকে কি করতে হবে, তোমাকে পড়তে হবে, বাট নট কিউরিয়াসলি, কিন্তু খুব কৌতূহলের বশবর্তী হয়ে পড়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, দেখো আর সেগুলো গোগ্রাসে গেলো, ঠিক আছে, যেটাকে সোয়ালোড বলেছিল। অ্যান্ড সাম ফিউ টু বি রিড হোললি। আর এমন কিছু বই আছে যেগুলোকে তোমাকে পুরোটাই পড়তে হবে এবং ভালো করে বুঝে শুনে পড়তে হবে, অর্থাৎ সেটাকে চেবাতেও হবে এবং হজমও করতে হবে।
অ্যান্ড উইথ ডিলিজেন্স, এবং অধ্যাবসায়ের সঙ্গে কিন্তু সেটা পড়তে হবে। ডিলিজেন্স কথাটার মানে কি? অধ্যাবসায়। অ্যান্ড অ্যাটেনশান, এবং মনোযোগের সাথেই কিন্তু পড়তে হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা 2 নম্বরের প্রশ্ন হবে, তোমরা দাগ দিয়ে রাখো। সাম বুকস অলসো মে বি রিড বাই ডেপুটি। আবার কিছু বই রয়েছে যেগুলোকে সহকারীর দ্বারা পাঠ করতে হবে। ডেপুটি মানে হচ্ছে সহকারী। তোমাকে নিজে বইটা পড়ার দরকার নেই, তুমি কিছু সহকারী রাখলে বা তোমার বন্ধু বান্ধবদের মধ্যেই আলাপ আলোচনার মাধ্যমে কিছু বই তোমরা পড়তে পারো। অ্যান এক্সট্র্যাক্ট মেড অফ দেম বাই আদার্স, এবং তার থেকে যে নির্যাসটা বেরিয়ে এলো, এক্সট্র্যাক্ট মানে কি? নির্যাস। সামগ্রিক যে নির্যাসটা বেরিয়ে এলো সেটাকেই তুমি শুধু বুঝে নাও। বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্ট্যান্ট আর্গুমেন্টস। কিন্তু এই জিনিসগুলো কার ক্ষেত্রে হতে পারে? লেস ইম্পর্টেন্ট, কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করতে পারো। অ্যান্ড দ্য মিনার সর্ট অফ বুকস, এবং যেগুলো নিকৃষ্ট মানের বই, ঠিক আছে, যে বইগুলো তোমার খুব একটা বেশি দরকার নেই। SORT শর্ট মানে রকম বা ধরন। তো যে সমস্ত বইগুলো কম গুরুত্বহীন, সেক্ষেত্রে সেগুলো আমরা ডেপুটির সাহায্যে পড়ে তার এসেন্সটা আমরা নিয়ে নেব। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সেই সাথে আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।